প্রাথমিকভাবে যে জেনজি আন্দোলন শুরু হয়েছে তার যে অন্যতম কারণ সেমিস্টার ফিজ, যে পড়াশোনা বা শিক্ষায় যে অধঃপতন হয়েছে বা শিক্ষার যে স্ট্রাকচার নেমে গিয়েছে, ক্ষতি হয়েছে স্ট্রাকচারের, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু ইতিমধ্যে বা সেমিস্টার ফি সহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষায় দুর্নীতি সহ বিভিন্ন করাপশন নিয়েও কিন্তু ইতিমধ্যে জেনজি আন্দোলন একেবারে জেগে উঠেছে। তার আগে আমরা যদি মাসখানেক পিছনে যাই তাহলে আমি যেটা বলবো, সাম্প্রতিক আমরা দেখেছি মাসখানেক আগেই পাকিস্তানের এই বিভিন্ন জায়গায়, লাহোর সহ বিভিন্ন জায়গায় সেনাদের বিরুদ্ধেও সংঘাতে নেমে পড়েছিল এই জেনজি সহ বিভিন্ন আন্দোলন। কেন? প্রাথমিকভাবে যে 17 দফা যে কাশ্মীরি শরণার্থীদের জন্য যে বরাদ্দ বিধানসভা, সেই আসন তুলে নেওয়ার বিরুদ্ধে সরব হয় তারা। তাছাড়া কর ছাড়, খাদ্যপণ্য, বিদ্যুতের উপর ভর্তুকি সহ 38 দফা দাবি নিয়ে এই আন্দোলন একেবারে ভয়ানক আকার ধারণ করে। তখন স্বাভাবিকভাবে যে তথ্য এসে পৌঁছচ্ছিল যে পাকিস্তান কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে, ঠিক এইখানে সেই চিত্রটাই কিন্তু দেখা যাচ্ছে। কারণ বারবার করে এই জায়গাটা ডিস্টার্ব তৈরি হওয়ার কারণ কোথাও গিয়ে কিন্তু এইখানে বিদেশি শক্তি বা অন্য কোনো সমীকরণ কাজ করছে, যে সমীকরণটা ভারত আশঙ্কা দেখিয়েছিল। তবে কি ভারতের কথাই সত্যি হতে চলেছে? আমরা সাম্প্রতিককালে দেখেছিলাম ঠিক বছর কয়েক আগে পাক অধিকৃত কাশ্মীরে বা পিওকেতে যে সংঘাত বা যে আন্দোলন হয়েছিল, যে ভারতের অন্তর্ভুক্তি চেয়ে আন্দোলন, সেই আন্দোলনই কি আরও একটা নতুন পার্ট গজালো বা একটা নতুন শিকড় গজালো? তাই যদি হয় তাহলে এই আন্দোলনগুলো একসঙ্গে যে বড় আকার ধারণ করবে খুব শীঘ্রই, সেইটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং ঠিক সেইটা যদি ভারতের স্ট্র্যাটেজিক্যাল চাল হয় তাহলে তো এটা বলতেই হবে নরেন্দ্র মোদী, রাজনাথ সিং এবং অমিত শাহ এই প্রত্যেকের একটা মাস্টার স্ট্রোক এইটা। এবং তার পাশাপাশি আমি যে বিষয়টা বলার চেষ্টা করব যে পাক অধিকৃত কাশ্মীর সহ গোটা পাকিস্তানকে আলাদাভাবে ভেঙে টুকরো টুকরো করে ফেলে দেওয়ার পরিকল্পনা কি এটা কোথাও গিয়ে এবং বিভিন্ন ক্ষেত্রে ভারতের বিভিন্ন গোয়েন্দা এজেন্সির? তাই যদি হয়, কেন আমি এই কথা বলছি সেক্ষেত্রে আপনারা প্রশ্ন করতেই পারেন। এবং এর বেসিক যে জায়গাটা, যে তথ্য, যে চিত্র বা যে সমীকরণ, যে ইকুয়েশন আমি বোঝানোর চেষ্টা করব। একদিক থেকে আফগানিস্তান, ঠিক যখন আমরা দেখেছি আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি কখন এলেন, যখন কিনা পাকিস্তান তাকে আমন্ত্রণ জানালো, পাকিস্তানের আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে তিনি এলেন আমাদের এখানে, ভারতবর্ষে এলেন, 6 দিন কাটালেন। ঠিক তখনই কেন তালিবানদের সঙ্গে বা এই টিটিপির সঙ্গে, তেহরিকে তালিবানের সঙ্গে পাকিস্তানের সংঘাত বাধ্য? ঠিক তখনই কেন? এই প্রশ্নটাই একেবারে কুড়ে কুড়ে খাচ্ছে। এই প্রশ্নটাই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর থেকে এই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি আফগানিস্তান ভারতের প্ল্যান বি এবং ভারতের একটা সাইড, একটা কান্ট্রি? এবং তাই যদি হয় সেক্ষেত্রে এই মাস্টার স্ট্রোকটা আরও ভয়ানক হতে পারে। কারণ একদিক থেকে আফগানিস্তান হামলা করছে ডুরান্ড লাইন বরাবর, একটা বড় সংঘাত বা বড় একটা চিন্তার মুখে পাকিস্তান রয়েছে। কারণ সৌদি আরবের সঙ্গে যে চুক্তি তারা করেছে, সামরিক চুক্তি, সেই সৌদি আরবও এই মুহূর্তে কোনোভাবে পাকিস্তানের সমর্থন করছে না। একদিক থেকে এই দুটো দেশ বা সৌদি আরব সহ তুরস্ক যে দেশগুলো রয়েছে মূলত, তারা এই শান্তি আলোচনা আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের করানোর চেষ্টা করছে। ইতিমধ্যে সেই আলোচনা কিছুটা এগিয়েছেও, কিন্তু সংঘাত বা কোনোভাবে সংঘর্ষ কিন্তু কমছে না, মাঝামাঝিই কিন্তু সেই সংঘাত দেখা যাচ্ছে। তার পাশাপাশি আমরা দেখেছি এই বালুচিস্তান, সেই বালুচিস্তানের প্রসঙ্গেও কিন্তু বারবার করে পাকিস্তানের মুখে জুজু অর্থাৎ ভারতের নাম শোনা গিয়েছে। এবং এই বালুচিস্তান একদিকে আফগানিস্তান, অন্যদিকে পাক অধিকৃত কাশ্মীর, পাকিস্তানের এই 3টি সাইড একেবারে ল্যাপস করে দেওয়ার চেষ্টা কিন্তু ভারত করছে, একেবারে ড্যামেজ করে দেওয়ার চেষ্টা করছে এই উইংসগুলো। তাই যদি হয় তারপর বাকি থাকবে এই চীনের একটা অংশ। চীন ইতিমধ্যে সিপিইসির এই যে কনস্ট্রাকশন সেটাও কিন্তু বন্ধ করে দিয়েছে। এবং এই যে ইকোনমিক করিডর, সেইটা যদি বন্ধ হয়ে যায়, পাকিস্তান যে ঋণগ্রস্ত অবস্থায় রয়েছে চীনের কাছে বা অন্যান্য দেশগুলোর কাছে, সেইখানে কিন্তু তাদের পরিণাম আরও ভয়ানক হবে বলেই ইতিমধ্যে বিশেষজ্ঞরা মনে করছে। ফলে সব মিলিয়ে যে পরিস্থিতি এই মুহূর্তে গোটা পাকিস্তানে হয়ে দাঁড়িয়েছে, পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, নয়তো পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হিসাবে ফিরবে।